আমি শারমিন রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ, গৌরীপুর, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। তোমরা জানো, করোনার প্রকোপ থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি, যার জন্য ঘরে থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। তুমি সুস্থ থাকলে তোমার পরিবার সুস্থ থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ক্লাসে ঢুকছি। আজকে আমাদের আর্থিক অবস্থার বিবরণী চলছিল। বিগত ক্লাসে তোমরা জানো আমরা একটি অঙ্ক দেখিয়েছি, অঙ্কের আগের নিয়ম কানুন বলেছি। আজকে তোমাদের সামনে আমি আরো কিছু নিয়ম এবং তার পরবর্তীতে আমরা আরেকটি অঙ্ক দেখাবো। নিয়ম আর্থিক বিবরণীর দফা অনেকগুলো, আমরা ধাপে ধাপে দেখাচ্ছি। গুরুত্বপূর্ণ দফার মধ্যে আজকে আমরা যে অঙ্কটি দেখাবো সেখানকার কিছু নিয়মাবলী আমরা আগে বলতে চাই। তোমরা জানো ব্যবস্থাপকের কমিশন একটি অংশ আছে, অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ দফা, অর্থাৎ ম্যানেজার কমিশন। অনেকে আমাকে কোশ্চেন করেছিল আগেও, ম্যাডাম কমিশন জিনিসটি আসলে কি? কমিশনের কথা যদি আমরা বলি, কোম্পানির নিট আয়ের উপর ধার্য করা হয়, অর্থাৎ নিট আয় যদি না হয় তাহলে কমিশন ধার্য করা হয় না। সমন্বয়ে কমিশনের কথা যদি থাকে, অর্থাৎ আয়কর পূর্ব নিট আয়ের উপর একটি কমিশন ধার্য করা হয় এবং এটি লাভ ক্ষতি হিসাবে ডেবিট দিকে এবং আর্থিক অবস্থার দায়ের দিকে লিখতে হয়। এই কমিশন যে তুমি ধার্য করবে, দুটি নিয়মে আমরা বলেছি যে আর্থিক অবস্থার বিবরণী করার সময় কিছুটা সূত্র নির্ভর হয়ে তোমাকে কাজ করতে হবে। ক নাম্বারে আমরা যদি বলি, কমিশন পূর্ববর্তী মুনাফার উপর কমিশন যদি ধার্য করতে বলা হয়, অর্থাৎ কমিশন পূর্ববর্তী মুনাফার উপর কমিশন ধার্য করতে বলা হলে কমিশন সমান আমরা যদি বলি কমিশন পূর্ব নিট লাভ ইন্টু কমিশনের হার, অর্থাৎ গুণ কমিশনের হার বাই 100। আর খতে আমরা বলছি কমিশন পরবর্তী মুনাফার উপর যদি কমিশন ধার্য করতে বলা হয় তাহলে আমরা যে সূত্রটি ব্যবহার করব, কমিশন পূর্ব নিট লাভ তোমার অঙ্কে দেওয়া থাকবে ইন্টু কমিশনের হার বাই 100 যোগ কমিশনের হার। খুব ইম্পর্টেন্ট একটি অংশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় লিখে নাও, আমি আশা করি তোমরা দেখে উপকৃত হবে। এর পরবর্তীতে আমরা বলছি সম্ভাব্য দায়, অর্থাৎ কন্টিনজেন্ট যে লায়াবিলিটি, যে দায়টি উদ্ভব হতেও পারে। খুব ইম্পর্টেন্ট একটি ব্যাপার, অর্থাৎ অনেক সময় এমন কিছু দায়ের কথা বলা হয় যেগুলো অঙ্কে দেওয়া থাকে, তখন স্টুডেন্টরা একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে এই দফাগুলো নিয়ে আমরা কি করব। সেটা সম্পর্কে বলা হচ্ছে সম্ভাব্য দায়। যে সমস্ত দায় বর্তমানে দায় বলে বিবেচিত হয় না কিন্তু ভবিষ্যতে দায় হিসেবে স্বীকৃত হতে পারে, আবার নাও হতে পারে, অর্থাৎ সম্ভাব্য। বাট্টা বিলের মেয়াদ পূর্তি না হওয়া, আমরা উদাহরণ দিচ্ছি বিচারাধীন মামলা, জামিনদার হিসেবে দায়। আমরা এর আগের দিনের অঙ্কে বিচারাধীন মামলা সম্পর্কে কথা বলেছি, অর্থাৎ শর্ট নোট ইউজের কথা বলেছি, টিকা দিতে বলেছিলাম তোমাদের। এটাকে আমরা বলছি সম্ভাব্য দায়কে আর্থিক অবস্থার দায়ের দিকে টাকার ঘরে না লিখে শুধুমাত্র বিবরণের ঘরে যদি তুমি লিখে দাও, অর্থাৎ টাকার ঘরে কোনো কিছু উল্লেখ করতে হবে না, তুমি টিকা দিয়ে দিতে পারো। এই হচ্ছে তোমার সম্ভাব্য দায়। এরপর আমরা যদি বলি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, ইনকাম অন লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, অর্থাৎ স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি। ব্যবসায় সম্পত্তি ব্যবহারের ফলে অনেক সময় অকেজু হয়ে যায়, সম্পত্তি সবসময় থাকবে এরকম কোনো কথা নাই, ক্ষয় হতে পারে, অকেজু হয়ে পড়ে, তখন এটি বিক্রয় করে নতুন সম্পত্তি ক্রয় করা হয়। সম্পত্তি বিক্রয়ের ফলে লাভ বা ক্ষতি হয়। ক্ষতি হলে আয় বিবরণী হিসেবে ব্যয় দিকে লিপিবদ্ধ করতে হবে, আর লাভ হলে আয় ব্যয় বিবরণীর আয়ের দিকে লেখা হয়। এই হচ্ছে স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। তারপর হচ্ছে দেনা পাওনা কাটাকাটি, অর্থাৎ ডেপ্ট সেট অফ। এটি একটু মনোযোগ দিয়ে তোমরা শুনো মেয়েরা। একই ব্যক্তি ব্যবসায়ের প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব হতে পারে। একই ব্যক্তি দেনাদার হতে পারে, পাওনাদার হতে পারে। প্রাপ্য হিসাবকে আমরা দেনাদার হিসাব বলতে পারি, প্রদেয় হিসাব হচ্ছে প্রাপ্য হিসাব দেনাদার হিসাব, প্রদেয় হিসাব পাওনাদার হিসাব। যেমন প্রাপ্য হিসাবের মধ্যে আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমরা উদাহরণগুলো লিখে নাও। প্রাপ্য হিসাবের মধ্যে 3000 টাকা আছে যা প্রতিষ্ঠান রহিমের কাছে পাবে। রহিম একজন ব্যক্তি, উনি প্রাপ্য হিসাব হিসেবে আসতে পারে, প্রদেয় হিসাব হিসেবে আসতে পারে। অপরদিকে প্রদেয় হিসাবের মধ্যে 1000 টাকা আছে যা রহিম প্রতিষ্ঠানের কাছে পাবে। দেখো, একদিকে রহিম প্রতিষ্ঠানের কাছে পাবে, অন্যদিকে প্রতিষ্ঠান রহিমের কাছে পাবে। এক্ষেত্রে প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব থেকে 1000 টাকা বাদ দিলে রহিম আর প্রতিষ্ঠানের কাছে টাকা পাবে না, আর প্রতিষ্ঠান রহিমের কাছে 2000 টাকা দাবি করতে পারবে না। প্রতিষ্ঠান শুধুমাত্র রহিমের কাছে 3000 বিয়োগ 1000 2000 টাকা
দাবি করতে পারবে। অর্থাৎ দেনা পাওনার একটি মিল করে দেওয়া হলো। এর পরবর্তীতে আমরা আজকের পরবর্তী যে অঙ্কটি দেখাবো সেখানে ভ্যাট নিয়ে তোমাদের একটি কোশ্চেন থাকবে, অর্থাৎ ক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট। ক্রয় এবং বিক্রয়ের উপর যে ভ্যাট ধার্য করা হয় এটি তোমাদের অনেকেরই, আমরা যখন হিসাব বিজ্ঞানের সূচনার অংশগুলো পড়ছিলাম, অর্থাৎ তোমাদের ফার্স্ট ইয়ারের শুরুর দিকে, তোমরা খেয়াল করে দেখো, মনে করে দেখো, আমরা ভ্যাট নিয়ে কথা বলেছিলাম, অর্থাৎ মূল্য সংযোজন কর মূসক। ক্লাসে আমি অনেক বলেছি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আর মূসক হচ্ছে মূল্য সংযোজন কর। কোশ্চেন আসে ভ্যাট কত সালে বাংলাদেশে প্রচলিত হয়েছিল এবং সংসদে উত্থাপন হয়েছিল, কত পার্সেন্ট হারে বাংলাদেশে ভ্যাট চালু আছে। এই তিনটি প্রশ্ন তোমাদের আসে, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন হিসেবে। এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স সম্পর্কে আমরা যদি বলি, বাংলাদেশে 1991 সালে মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু হয়। নতুন যারা একদম কমার্সে এসছো তারা ভ্যাট সম্পর্কে আজকের ক্লাসের পরে তোমাদের ধারণা অনেকটাই সহজ হয়ে যাবে। ভ্যাট হচ্ছে মোট উৎপাদিত পণ্য মূল্যের উপর নির্দিষ্ট হারে আরোপিত কর থেকে মোট উপকরের মূল্যের উপর নির্দিষ্ট হারে আরোপিত করের বিয়োগফল। অর্থাৎ করদাতা একটি নির্দিষ্ট হারে, বাংলাদেশে বর্তমানে 15% হারে ভ্যাটের উপর চার্জ করা আছে, মোট বিক্রয় মূল্যের উপর ভ্যাট নির্ণয়ের পর তৎকর্তৃক পণ্যের উপর প্রদত্ত কর বিয়োগ করে নিট ভ্যাট কর কর্তৃপক্ষের নিকট জমা দেয়। ভ্যাট এমন এক ধরনের কর যা প্রদানকারীর কাছে কোনো খরচ নয়, কেবলমাত্র ভোক্তা এই ভ্যাটের দায়ভার বহন করে থাকে। যিনি ভোক্তা তিনি এই ভ্যাটের দায়ভার বহন করে থাকবেন। ভ্যাট প্রদানকারী শুধু ভ্যাট কর্তৃপক্ষের আদায়কারী প্রতিনিধি হিসেবে কাজ করে। মাল বিক্রয়ের সময় আদায়কৃত ভ্যাট থেকে মাল ক্রয়ের সময় প্রদত্ত ভ্যাট বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ সরকারকে ভ্যাট বাবদ প্রদান করা হয়। তুমি যদি বলো যে আমি ভ্যাট দিচ্ছি, এটার কারো কাজ কি? ভ্যাট অর্থাৎ সরকারের কোষাগারে ভ্যাট বাবদ অর্থটা প্রদান, উদ্বৃত্ত যে অর্থটা হয় সেটা সরকারকে প্রদান করা হয়। আমাদের দেশে বর্তমানে প্রচলিত পদ্ধতি অনুযায়ী প্রত্যেক ব্যবসায়ীকে ব্যাংকের মাধ্যমে ভ্যাট কর্তৃপক্ষের সাথে একটি ভ্যাট চলতি হিসাব খুলতে হয়। এই হিসাবের মাধ্যমে ভ্যাট বাবদ কিছু অর্থ সবসময় অগ্রিম দেওয়া হয়। ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্ত সর্বদা আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হয়। এই হচ্ছে ভ্যাট নিয়ে আমাদের প্রারম্ভিক আলোচনা, যেটি আমরা ক্লাসে অসংখ্যবার তোমাদেরকে আমরা বলেছি। ক্রয় বিক্রয়, এরপরে এখন আমরা যেটি আসলে অঙ্কে যদি যাই, ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাট যেটি অন্তর্ভুক্ত থাকে। ক্রয় বিক্রয় অন্তর্ভুক্ত ভ্যাটের যদি কথা বলি, পণ্য ক্রয় ও পণ্য বিক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকলে বাদ দিয়ে নিট ক্রয় ও নিট বিক্রয় দেখাতে হবে। অর্থাৎ নিট ক্রয় এবং নিট বিক্রয় বাদ দিয়ে দেখাতে হবে। ক্রয় ও বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট সকল প্রকার দফা, আমি কিন্তু তোমাদের সবসময় বলি যে সবকিছু নিট শব্দটি যখনই আসবে তখন ক্রয়ের সাথে যাবতীয় কিছু তোমাকে বাদ এবং যোগ করতে হবে। সকল প্রকার দফা যোগ বিয়োগ করে ক্রয় বিক্রয় থেকে ভ্যাট 3/23 অংশ বা 15/115 অংশ বাদ দিয়ে নিট ক্রয় বিক্রয় বের করতে হবে। প্রশ্ন করতে পারো ম্যাডাম 15/115 আবার 3/23, অর্থাৎ 15/115 5 দিয়ে যদি তুমি 15 আর 115কে ভাগ করে দাও তাহলে 3/23 বের হয়ে যাবে। তুমি ক্যালকুলেটরে করে দেখো, নিজে মুখে মুখে করে দেখো। নিট ক্রয় বিক্রয় বের করতে হবে। দুই ভ্যাটের পার্থক্যকে ভ্যাট চলতি হিসাব নামে উদ্বৃত্ত পত্রে দেখাতে হবে। এই হচ্ছে তোমার ক্রয় বিক্রয়ের সাথে অন্তর্ভুক্ত ভ্যাটের কথা। উল্লেখ্য যে নিচের লাইনগুলো ইম্পর্টেন্ট, মেয়েরা দেখো, রেওয়া মিলে প্রদত্ত ভ্যাট এবং প্রাপ্ত দেওয়া থাকলে উভয় ভ্যাটের পার্থক্যকে ভ্যাট চলতি হিসাব নামে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হবে। প্রাপ্য ভ্যাট বেশি হলে দায়ের দিকে এবং প্রদত্ত ভ্যাট বেশি হলে সম্পত্তির দিকে দেখাতে হবে। প্রাপ্ত ভ্যাট বেশি হলে দায়ের দিকে এবং প্রদত্ত ভ্যাট বেশি হলে সম্পত্তির দিকে দেখাতে হবে। এটি তোমাদের জানার বিষয়। এবং উপরে আমি আবার বলে দিচ্ছি, ক্রয় বিক্রয় অন্তর্ভুক্ত ভ্যাট তোমরা কি করবে ম্যাডাম বলে দিলাম। এখন সবচেয়ে জরুরি যে ব্যাপারটি ছিল, এটি আরেকটু আগে বললেও আমাদের ভালো হতো হয়তো, এখন বলে দিচ্ছি তোমাদের। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর পদ্ধতি, যে দুটি পদ্ধতি বলা হয়নি পূর্বের ক্লাসে, এই ক্লাসে ম্যাডাম বলে দিচ্ছি। আর্থিক অবস্থার বিবরণী ছক দু ধরনের হতে পারে মেয়েরা, এগুলো তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকবে এবং যে কোনো পরীক্ষায় আর্থিক অবস্থার বিবরণী থেকে বেশ কিছু প্রশ্ন ম্যাথমেটিক্যাল কোশ্চেন সহ তুমি তোমাকে সংজ্ঞার যে থিওরির প্রশ্ন সেগুলো তোমাকে অ্যান্সার করতে হবে। আর্থিক অবস্থার বিবরণীর ছক দু ধরনের হতে পারে, যথা এক হচ্ছে আনুভূমিক ছক, দুই হচ্ছে উলম্ব ছক। এখন তুমি যদি বলো ম্যাডাম আনুভূমিক ছক জিনিসটি কি, উলম্ব ছক জিনিসটি কি, আমরা তো বুঝতে পারছি না।
আনুভূমিক ছক, এটি কমার্সের মেয়েদের জন্য যেমন কাজে লাগবে, অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যারা এসছো তাদের জন্য সম পরিমাণ কাজে লাগবে। আনুভূমিক ছক, এই ক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণীকে টি ছকে বা হিসাব আকারে উপস্থাপন করতে হয়। এর বাম দিকে অ্যাসেট অর্থাৎ সম্পত্তি সমূহ এবং ডান দিকে লাইবিলিটিকে বসাতে হয়। লাইবিলিটি মানে দায়গুলোকে বসাতে হয়। আমরা জানি বাম দিক সবসময় কি ডেবিট পার্শ্ব মেনশন করে। আমি তোমাদের সবসময় বলেছি দুটি হাতের গুরুত্ব রয়েছে, অর্থাৎ তোমার বা পার্শ্ব এবং ডান পার্শ্ব হাত সবসময় ঠিক রাখবে। অনেকে কিন্তু অনেক ক্লাসের পর দেখা যায় যে ডেবিট এবং ক্রেডিট পার্শ্ব মেনশন করতে গিয়েই অঙ্কে ঝামেলা করে ফেলো, এটি করা যাবে না। বাম দিকে অ্যাসেট গুলো এবং ডান দিকে লাইবিলিটিকে বসাতে হবে। লাইবিলিটি অর্থ দায়, অ্যাসেট হচ্ছে সম্পত্তি। উলম্ব ছকের কথা যদি আমরা বলি, আর্থিক অবস্থার বিবরণী প্রণয়ন করতে হলে প্রথমে অ্যাসেট এবং পরে লাইবিলিটিস বসাতে হবে। একে আবার স্টেটমেন্ট ফর্ম বলা হয়। যেহেতু আমাদের অঙ্ক ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রকৃতি, সেহেতু স্টেটমেন্ট ফর্মে হওয়া উচিত। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে এই স্টেটমেন্ট ফর্ম আজকাল বেশি ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ আমরা এখন আধুনিকায়ন অর্থাৎ মডিফাই হচ্ছে হিসাব বিজ্ঞানের, সেই হিসাবে আমরা বলতে পারি স্টেটমেন্ট ফর্ম বা তোমার ভার্টিক্যাল ফর্মকে তিন ভাবে উপস্থাপন করা যায়। যেমন দেখো, এক অবিন্যস্ত, ক হচ্ছে অবিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণী, আমরা একটু বলেছি ক্লাসে। অবিন্যস্ত সম্পদ থেকে দায়গুলো আমরা মাইনাস করে দিলাম। শ্রেণী বিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণী, যেটাকে আমরা শ্রেণী বিন্যাস করব, অর্থাৎ প্রত্যেকটি সম্পদ দায় আমরা আলাদা আলাদা ভাগ করে লিখব। গ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বা প্রতিবেদক আকারে বিবরণী প্রস্তুত করা। তাহলে আমরা আজকে মোটামুটি ভাবে তোমাদেরকে নিয়মের বেশ কিছু, আমরা এভাবে ধাপ বাই ধাপ অঙ্কগুলো যখন যাব, কিছু কিছু নিয়ম যদি আমাদের বাড়তি থেকে যায় বা বলা হয়নি মনে হয়, আমরা ক্লাসে তোমাদের বলে দিব। পরবর্তীতে তোমরা একটি অঙ্কের দিকে যেতে পারো মেয়েরা, তোমরা অঙ্কের দাগগুলো খাতায় উঠিয়ে নিতে পারো অথবা স্ক্রিনশটের মাধ্যমে তোমরা এগুলো তুলে রাখতে পারো। পরবর্তীতে যা তোমরা খাতায় উঠিয়ে নিবে এবং অঙ্কগুলো তোমাদের জন্য কাজে লাগবে। আমি আশা করি আমার ছাত্রীরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখছো এবং অঙ্কগুলো করে নিচ্ছ। এটা হচ্ছে তোমার জনাব ফেরদৌসের 2011 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য একটি রেওয়ামিল দেওয়া আছে। আমরা সবসময় বলেছি অঙ্কের ডাকের সঙ্গে সমন্বয়ে একটি যোগসূত্র স্থাপন করে দিতে হবে, অর্থাৎ লিঙ্ক স্থাপন করতে হবে। আর্থিক অবস্থার বিবরণীর প্রধান কার্যকলাপ এটাই, রেওয়ামিলের সঙ্গে সমন্বয়ে একটি মিল করে দেওয়া। তাহলে দেখো, হিসাবের নামের মধ্যে ডেবিট ক্রেডিট টাকা বলা আছে। মূলধন, উত্তোলন হিসাব, দালান কোঠা, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, প্রাপ্য নোট, পুঞ্জীভূত অবচয়, মজুদ পণ্য 1/1/2011, অর্থাৎ এটি প্রারম্ভিক মজুদ পণ্য বা ওপেনিং স্টক, পণ্য ক্রয় বিক্রয় ভ্যাট সহ। এই ভ্যাট সহ কথাটির জন্যই আমরা তোমাদের প্রিভিয়াস যে কথা বলেছি, অর্থাৎ মূল্য সংযোজন কর নিয়ে আমরা কথা বলেছি। আন্তঃফেরত, বহি ফেরত, আন্তঃপরিবহন, মজুরি, বেতন, তোমাদের আমি আন্তঃফেরত, বহি ফেরত, আন্তঃপরিবহন সবসময় বলেছি। ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, একটি শব্দের কতগুলো, একটি শব্দকে কত ভাবে বলা যায় সেই সম্পর্কে আমরা বলেছি। আন্তঃপরিবহন, মজুরি, বেতন, ভাড়া 10 মাস। অর্থাৎ রেওয়ামিলে সব সময় তুমি খেয়াল করবে, রেওয়ামিলে ব্র্যাকেটে কিছু কিছু শব্দের সঙ্গে, কিছু কিছু দফার সঙ্গে, কিছু কিছু এন্ট্রির সঙ্গে ব্র্যাকেটে তথ্য দেওয়া থাকবে, যেটি তোমাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। তুমি যদি ভাবো যে এখানে 10 মাস দেওয়া আছে, এটি শুধু অঙ্কের ডাক, আমি পড়ে চলে গেলাম, এটার কাজ তোমাকে করতে হবে, ক্যালকুলেশনে যেতে হবে, গণনা কাজে যেতে হবে। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, ভ্যাট চলতি হিসাব, যেটি আমরা বলেছি, হাতে নগদ। এখন দেখো, অন্যান্য তথ্যাদি বা সমন্বয়, জনাব ফেরদৌস তার নিজ প্রয়োজনে কারবার থেকে 13,000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করেছেন, কিন্তু তার কোনো যায় হিসাব বইতে লিপিবদ্ধ হয়নি। প্রাপ্য হিসাবে 2,000 টাকা অনাদায়ী পাওনা হিসাবে অবলোপন করো এবং প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং 2% হারে বাট্য সঞ্চিতি সৃষ্টি করো। দালান কোঠার 10% হারে অবচয় ধার্য করতে হবে। সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 2,10,000 টাকা। কেশিয়ারের কাছ থেকে 2,000 টাকা ছিনতাই হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি। এই হচ্ছে আমাদের অঙ্কের মোটামুটি ভাবে অঙ্কের ডাক। এখন তোমার প্রশ্নে যেটা চাহিদা বা ডিমান্ড যেটি চাচ্ছে, ক নাম্বারে ক্রয় এবং বিক্রয়ের উপর ভ্যাট নির্ণয় করো। খ হচ্ছে ফেরদৌসের 2011 সালের মোট লাভ বা ক্ষতি, লাভ অথবা ক্ষতি। 2011 সালের 31 ডিসেম্বর তারিখে ফেরদৌসের মোট সম্পদ নির্ণয় করো। এই হচ্ছে তোমার আজকের বলার কথা। ক নাম্বার আমরা সলিউশনে যদি যাই, ক্রয় এবং বিক্রয়ের উপর ভ্যাট নির্ণয়ের কথা বলা হয়েছে। তো ক্রয় এবং বিক্রয়ের উপর ক্রয় দেওয়া আছে, টোটাল ক্রয় আমরা বলেছি নিট, অর্থাৎ যা দফা থাকবে, ক্রয়ের সাথে যা তথ্য দেওয়া থাকবে, বিক্রয়ের সাথে যা তথ্য দেওয়া থাকবে, সব প্লাস অথবা তোমাকে মাইনাস করতে হবে, একটি অংশ বাদ দেওয়া যাবে না। ক্রয়ের সাথে বহি ফেরত যেটি দেওয়া ছিল, অর্থাৎ আমরা ক্রয় ফেরত, বহি ফেরতকে অথবা ক্রয় ফেরত বলতে পারি।
আর মালিক কর্তৃক যে পণ্য উত্তোলন হয়েছিল, ক্রয়কৃত পণ্যই আমরা মালিক কর্তৃক উত্তোলন হয়েছে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন বাদ দেওয়ার পরে ক্রয়ের উপর আমরা টোটাল 6,99,000 টাকার 15/115, আমরা এটা নিয়মে বলেছি 15/115 দিয়ে আমার কাজ হয়েছে 91,174 টাকা। অর্থাৎ 15/115 কে তোমরা ছোট করে নিতে পারো, 3/23 দিয়ে এই 6,99,000 টাকার কাজ তোমরা করতে পারো। অর্থাৎ 5 দিয়ে এটাকে ছোট, তুমি যদি ভাবো যে ম্যাডাম এত বড় আমি পারতেছি না, তখন এটাকে তুমি ছোট করে ফেলবে, ভাগটাকে ছোট করে তুমি এই 91,174 টাকা বের করে দিবে। বিক্রয়ের উপর প্রাপ্ত ভ্যাট, অর্থাৎ বিক্রয়ের সাথে আন্তঃফেরত আমার বাদ যাচ্ছে এই 9,48,000-এর উপর 9 লক্ষ, মেয়েরা এই লেখাটা একই লেখা, আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। বিক্রয়ের উপর ভ্যাট 9,48,000 গুণ 15/115, অর্থাৎ সেম ক্রয়ের উপরেও যা প্লাস মাইনাস তোমার গুণ ভাগ হচ্ছে, বিক্রয়ের উপরেও সেম গুণ ভাগ হচ্ছে 15/115, অর্থাৎ 15। তুমি যদি বলো ম্যাডাম 115টা কিভাবে আবার আসলো সেটাও বুঝতে পারছি না, অর্থাৎ 15% হারে ভ্যাট চার্জ করতে হয় বাংলাদেশে পণ্যের উপরে। 15% মানে শতকরা 15 টাকা, তাহলে 100 যোগ 15 এই হচ্ছে 115, 15/115, 1,23,652 টাকা বিক্রয়ের উপর ভ্যাট। তোমার ক নাম্বারের অ্যান্সার হয়ে গেল। খুব সহজ, খুব প্রাঞ্জল, খুব ছোট, সংক্ষেপে নির্ভুল একটি হিসাব ব্যবস্থায় তুমি চলে গেলে, এবং 2 নাম্বার, একটি পরিপূর্ণ 2 নাম্বার তোমার জন্য অপেক্ষা করে থাকবে এইভাবে সাজিয়ে যদি তুমি অঙ্কটি দিতে পারো। খতে বলছে ফেরদৌসের 2011 সালের লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলছে। জনাব ফেরদৌসের বিশদ আয় বিবরণী, আমরা যদি বলি মোট লাভ বা ক্ষতি নির্ণয় ভাবে কোলন দিয়ে নিচে লিখে দিবে। অনেকেই এই লেখাটার গুরুত্বটা একেবারেই দেয় না। এই যে জনাব ফেরদৌস বিশদ আয় বিবরণী, শুধু অঙ্কে চলে যায়, স্টার্ট করে যে আমি অঙ্কটা কখন শেষ করব, আগে পিছে যে কথাগুলো থাকে, ক্লোজিং রেখা, তারপর তোমার সমাপ্তি রেখা, তারপর ব্যালেন্স, জেড টেনে দেওয়া, কোনোটাই করে না। যার জন্য অঙ্কের পূর্ণ নম্বর, তুমি বাইরে এসে বলো যে আমি তো একটা আর্থিক অবস্থার বিবরণী পুরোপুরি শেষ করে আসছি, তবে ম্যাডাম আপনি 20-এ আমাকে এত কম নাম্বার কেন? কম নাম্বার মানে কাটার অপশন কম, পুরাটাই কেটে দেওয়ার কথা, তবু আমরা কিছু নাম্বার দিয়ে থাকি। এগুলা তোমাকে বুঝতে হবে, এই লেখাটা লিখতে হবে। এই 2011 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের কথা লিখতে হবে। বিক্রয় বাদ আন্তঃফেরত, বিক্রয়ের সাথে, অর্থাৎ আন্তঃফেরত, বিক্রয়ের অপর নাম আন্তঃফেরত, আমরা যদি তখন বহিঃফেরত আমরা বলেছি ক্রয়ের সাথে, তাহলে এগুলো তোমাকে মাথায় রাখতে হবে, কোনটা আন্তঃফেরত, কোনটা বহিঃফেরত, কোনটা ক্রয়ের সঙ্গে যাবে, কোনটা বিক্রয়ের সঙ্গে যাবে। একটি শব্দের একাধিক নাম এখন হিসাব বিজ্ঞানে বইগুলাতে স্পষ্ট করে দেওয়া আছে। বাদ আন্তঃফেরত তোমার বের হয়ে গেল, বাদ ভ্যাট, তুমি যে ভ্যাট বের করেছো 1,23,652 টাকা, এরপরে তোমার নিট বিক্রয় বের হয়েছে, এখন তোমার ভ্যাট এখানে বাদ দিতে হবে। বাদ বিকৃত পণ্যের ব্যয়, বিকৃত পণ্যের ব্যয় নিয়ে আমরা গত ক্লাসে বলেছি যে এটা সূত্র এবং অসংখ্য সৃজনশীল কোশ্চেন বিকৃত পণ্যের ব্যয় নিয়ে তোমার অ্যান্সার করতে হবে। আসবেই কিছু প্রশ্ন সম্পর্কে গুরুত্ব দিয়ে বলা যায় যেগুলো আসেই। তাহলে বিকৃত পণ্যের ব্যয় আমরা যে সূত্রটি বলেছিলাম, আসলে প্রারম্ভিক মজুদ থেকে পণ্য ক্রয় বাদ দিয়ে তারপরে তোমার সমাপনী মজুদ পণ্য, আমরা যদি প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে, পণ্য ক্রয়ের সাথে আমার সমস্ত কিছু, পণ্য ক্রয়ের বহিঃফেরত বাদ যাবে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন বাদ যাবে, ভ্যাট বাদ যাবে, তারপর আন্তঃপরিবহন বাদ যাবে, মজুরি বাদ যাবে, সমাপনী মজুদ পণ্য, অর্থাৎ বিকৃত প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। এখন পণ্য ক্রয়, তুমি বলতে পারো ম্যাডাম শুধু পণ্য ক্রয়ের যে টাকাটি আমার নেওয়া মিলে দেওয়া আছে সেটি দেখালেই কি আমার হয়ে যাবে? না, সেটি হবে না। পণ্য ক্রয়ের সাথে তোমার টোটাল পণ্য ক্রয় দিতে হবে, নিট পণ্য ক্রয় দিতে হবে, এখানে বহিঃফেরত, মালিক কর্তৃক পণ্য উত্তোলন যা যা ছিল সবকিছু তোমাকে দেখাতে হবে। দেখায় তারপরে তোমাকে বাদ ভ্যাট দিয়ে এই টাকাটা বের করে দেখাতে হবে। আন্তঃপরিবহন আসবে এখানে, মজুরি আসবে এখানে, তারপরে তোমার সমাপনী মজুদ পণ্য 2,10,000। সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে দেওয়া থাকবে না, সমন্বয়ে দেওয়া ছিল। সমাপনী মজুদ পণ্য 2,10,000, সেই 2,10,000 বাদ দেওয়ার পরে টোটাল আমার 2,78,522 টাকা আমি যে টেনে দিলাম। এই হচ্ছে তোমার জনাব ফেরদৌসের মোট লাভ বা ক্ষতি, আমরা মোট লাভ নির্ণয় করে দিলাম। এখন দেখো মোট সম্পদের পরিমাণ, আমাদের গ নাম্বার যে প্রশ্ন ছিল, গ নাম্বার প্রশ্নে চেয়েছিল মোট সম্পদের পরিমাণ নির্ণয় করে দেখানোর জন্য। তাহলে জনাব ফেরদৌসের, এখন অনেকেই কি করবে, মোট সম্পদের পরিমাণ বের করতে গেলে হয়তো ঘরও করবে না, শুধু সম্পদগুলা দেখায় যোগ বিয়োগ করে দিবে, তাহলে কিন্তু নাম্বার তোমার ওইভাবে আশা করতে পারবে না। তোমাকে এরকম একটা পরিপূর্ণ ছকে আবদ্ধ করে অঙ্কটাকে দেখাতে হবে। মোট সম্পদের পরিমাণ যদি আমরা বলি, জনাব ফেরদৌসের আর্থিক অবস্থার বিবরণী 2011 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য।
তাহলে এই সম্পদের মধ্যে চলতি সম্পদ আমরা তোমাকে আরো যদি আমরা সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক দেখাবো, কারণ সেবামূলক তখন আমরা আরো যদি কিছু নিয়ম এই চলতি সম্পদ সম্পর্কে কিছু তথ্য দীর্ঘমেয়াদী সম্পদ সম্পর্কে আমরা ফাঁকে ফাঁকে তোমাদের মেসেজগুলা দিয়ে দিব। কারণ অনেকে হয়তো ভুলে গিয়েছো, অনেকের মাথা থেকে বেরো হয়ে গিয়েছে। আমরা ক্লাসে কিন্তু চলতি, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, মূলধন, মুনাফা সব সম্পর্কে আমরা বলেছি একটি সংজ্ঞা, তোমাকে পূর্ণ একটি সংজ্ঞা জানতে হবে, কাকে বলে, কেন বলে, কিভাবে। আমি বলছি হিসাব বিজ্ঞানে কি, কেন, কাকে, কিভাবে, এগুলোর একটা গুরুত্ব রয়েছে। যত প্রশ্ন তোমার মনে আসবে তত উত্তরও তোমার তৈরি করার ইচ্ছা জাগবে। তাহলে সম্পদের মধ্যে তুমি দেখো চলতি সম্পদ, প্রাপ্য হিসাব। এখন যদি বলো ম্যাম প্রাপ্য হিসাব শুধু 1,90,000 টাকা রেওয়া মিলে দেওয়া ছিল, এটাই মনে হয় আমার কাজ হবে? অবশ্যই না। এর সাথে আমার প্রাপ্য হিসাবের উপর তোমরা যদি সমন্বয় দেখে থাকো, ওখানে অনাদায়ী পাওনার কথা বলা আছে, অনাদায়ী পাওনার সঞ্চিতির কথা বলা আছে, বাট্টা সঞ্চিতির কথা বলা আছে পার্সেন্টেজ ধরে, এবং হিসাব বিজ্ঞানের পার্সেন্টেজ 5, 2, 10, 15, 20, 25, 30 এই পর্যন্তই দেখা যায়। বিশেষ করে 20 পর্যন্তই দেখা যায় পার্সেন্টেজটা তোমাদের বেশি চার্জ করতে হয়, খুব কঠিন পার্সেন্টেজও তোমাদের চার্জ করতে হয় না। তাহলে এই হচ্ছে প্রাপ্য হিসাব, অনাদায়ী পাওনা, বাদ অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, প্রাপ্য নোট যাবে, হাতে নগদ যাবে, হাতে নগদ থেকে ছিনতাই হয়েছিল ক্যাশিয়ারের কাছ থেকে, অর্থাৎ আসা যাওয়ার পথে ছিনতাই হতে পারে, তাহলে এই 2,000 টাকার ছিনতাইয়ের হিসাবটা বাদ চলে যাচ্ছে। সমপরি মজুদ পণ্য, আমরা 3টি টাকার ঘর করেছি। তোমরা আমাকে এইটাও প্রশ্ন করতে পারো যে ম্যাডাম আপনি বলেছিলেন 2টি টাকার ঘর সবসময় করার জন্য, অর্থাৎ 3টি টাকার ঘর করলে সুবিধা বেশি, অর্থাৎ তোমার এই ওয়ার্কিংস, অর্থাৎ এই যে প্লাস মাইনাসের যে একটা কাজ হচ্ছে সেটা সুবিধা হয়। আর যারা একেবারেই পারবে না, 3টি টাকার ঘর করতে গেলে তাদের ঝামেলা সৃষ্টি হবে, তারা বিবরণের ঘরেও এই কাজগুলো কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু নাম্বার সমান সমানই আসবে। তবে 3টি টাকার ঘর দিয়ে দেওয়াই বেসিক্যালি ভালো, তোমার জন্য নিয়ম নির্ভর হবে এবং নাম্বার পেতে তোমার জন্য সুবিধা হবে। তাহলে সমপরি মজুদ পণ্য 2,10,000 চলে গেল আমার 4,13,028 টাকার একটি হিসাব। স্থায়ী সম্পদ দালান কোঠা আসছে, দালান কোঠার সাথে আমরা দেখেছি পুঞ্জীভূত অপচয়ের কথা বলা আছে, রেওয়া মিলে বলা আছে এবং তোমার পার্সেন্টেজ চার্জ করতে বলা আছে। তাহলে দালান কোঠা আমি পরবর্তীতে ক্যালকুলেশন দেখাচ্ছি তোমাদের। দালান কোঠা বা পুঞ্জীভূত অপচয় 70,000, 18,000, এই হচ্ছে তোমার টোটাল 5,05,028 টাকার একটি হিসাব। তোমরা অঙ্কগুলো উঠিয়ে রাখো, পরবর্তীতে তোমরা চর্চা করবে। এই অঙ্কগুলো চর্চা করার ফলে দেখা যাবে অধিক সংখ্যক অঙ্ক তোমরা সমাধান করতে পারবে, অর্থাৎ এই অঙ্কের মাধ্যমে তোমরা অধিক সংখ্যক নিয়ম নির্ভর অঙ্ক জানতে পারবে। গণনা কার্য, অর্থাৎ ক্যালকুলেটর সবসময় সামনে থাকবে, করার সময় তোমাকে একটি সঠিক হিসাব ব্যবস্থার দিকে যেতে হবে, যেন তেন প্রকারে তুমি অঙ্ক শেষ করতে পারবে না। ওয়ার্কিংস করতে হবে, তারপরে তোমার টিকা থাকলে সেই টিকার ব্যবহার করতে হবে। গণনা কার্য, বকেয়া ভাড়া 10 মাসের ভাড়া দেওয়া ছিল, রেওয়া মিলে ছিল, বাকি ছিল, তাহলে 10 পর্যন্ত যদি যায় তোমার নভেম্বর ডিসেম্বর 2টি মাস তোমার বাকি থেকে যায়, অর্থাৎ অক্টোবর পর্যন্ত প্রদান করা ছিল, 40,000 টাকা দেওয়া ছিল রেওয়া মিলে, 40,000 ভাগ 10 গুণ 2। প্লিজ মেয়েরা এরকম যদি থাকে, 10 মাস বলা আছে, এখানে 7 মাস বলা থাকতে পারতো, 5 মাস বলা থাকতে পারতো, এবং 10 সংখ্যায় বলা আছে 10 মাস। 10 যদি কথায় লিখে দিত বানান করে তাহলে তোমার 10 মাস, অথবা যদি সংখ্যায় এভাবেও না লিখে যদি তোমার 1, 10, 2011 এরকম বলা থাকতো, তবু তোমাকে 10 মাসের একটি হিসাব। আমি 3 ভাবে বললাম তোমাকে, অঙ্ক যে কোনো প্রকারে চাই। তুমি যদি বলো ম্যাডাম সংখ্যায় তো লেখা ছিল না, এই জন্য অঙ্কটা আমার ভুল হয়ে গেছে, সংখ্যায় বলা না থাক, কথায় তো বলা আছে 10, অথবা তারিখ দিয়ে বলা আছে 1-10-2011, একই কথা। বিভিন্নভাবে নিজেকে তুমি ট্রায়াল করবে, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণের পূর্বে যেহেতু ট্রায়াল ব্যালেন্সগুলোকে ট্রায়াল করা হচ্ছে, সঠিক করা হচ্ছে, তুমিও নিজেকে পরিশুদ্ধ করবে যে একটা অঙ্ক, একটা দাগকে 3-4 ভাবে উপস্থাপন করা যায়। আমি তো তোমাদের সবসময় বলে যাচ্ছি, তোমার চোখ, কান, মাথা 3টাকে ঠিক রাখতে হবে একটি ভালো সঠিক অঙ্ক বোঝার জন্য এবং অঙ্কটিকে সঠিকভাবে খাতায় উপস্থাপন করার জন্য। তাহলে 10 × 2, অর্থাৎ 2 মাসের বাকি রয়ে গেছে 8,000 টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল, দেনাদার অর্থাৎ প্রাপ্য হিসাব যা দেনাদার তাই। আমি যদি বলতাম দেনাদার না বলে প্রাপ্য হিসাব না বলে বিক্রয় খতিয়ান জের, একই উত্তর হতো, একই কথা হতো। অর্থাৎ দেনাদারের আরো 2টি নাম আমরা জানি, 2টি 3টি 2টির অধিক জানি আমরা। তাহলে বলেছি যারা সঠিকভাবে ক্লাস শুনেছো তারা বলতে পারবে। দেনাদার 1,90,000, বাদ অনাদায়ী পাওনা 2,000, এই আমার 1,88,000 টাকা বের হয়ে গেছে। এই অনাদায়ী পাওনা সঞ্চিতি বের হবে 1,88,000 × 5%, এরকম সমন্বয়ে বলা আছে
5% চার্জ করার জন্য। দেনাদারের বার্তা সঞ্চিতির কথা বলা আছে 1,90,000 -2,000 -9,400 আমরা সব বের করেছি। 1,90,000 দেনাদার, তুমি যে বলো ম্যাডাম কেমনে ওয়ার্কিংসটা হচ্ছে, দেনাদারের বার্তা সঞ্চিতি 1,90,000 তোমার দেনাদার দেওয়া আছে, অনাদায়ী পাওনা 2,000 টাকা দেওয়া ছিল, মাইনাস এই যে 1,88,000 ইন্টু 5% 9,400 বের হয়েছে, ইন্টু 2%। 2% বার্তা সঞ্চিতি ধার্য করো, এটা সমন্বয়ে বলা আছে। তুমি যদি ডাকে ফিরে যাও তোমরা দেখবা 2% বার্তা সঞ্চিতির কথা বলা আছে, 2%। এইখান থেকে সবগুলা 1,90,000 থেকে 2,000 মাইনাস, মাইনাস 9,400 1,78,600 ইন্টু 2%, ইন্টু মানে গুণ 2%, এই 3,572 টাকা। আর দালান কোঠার অপচয়, টোটাল দালান কোঠা বলা আছে এর 10%, অর্থাৎ 10% আমাদের ক্যালকুলেটরের প্রয়োজন পড়বে না। এখানে তোমার 1,80,000 একটি শূন্য মাইনাস করে দিলেই 18,000 টাকা তোমার অপচয়ের কথা বের হয়ে যাচ্ছে। এই আজকের আমরা তোমাকে গণনা কার্য দেখালাম, আমরা একটি পরিপূর্ণ হিসাব বিজ্ঞানের অঙ্ক দেখালাম। অর্থাৎ তোমার আর্থিক অবস্থার বিবরণী যে দুটি পদ্ধতি, এটি হচ্ছে তোমার সেবামূলক প্রতিষ্ঠান, এটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অঙ্কের মধ্যে আমি অঙ্কগুলো দেখালাম, অঙ্কের সাথে সাথে নিয়মগুলো দেখালাম। বিশেষ করে আজকে ভ্যাটের কথা, একটি কার্যকরী কথা আমি আলোচনা করলাম। ক্রয় এবং বিক্রয় ভ্যাট সম্পর্কে বললাম, 15% 15 মানে 15% চার্জ করা হয় সেটি বললাম। ভ্যাট কাকে বলে সেটি বললাম। ভ্যাটের ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এবং অনেকে এটিও জানে না ভ্যালু অ্যাডেড ট্যাক্স সম্পর্কে, যে ভ্যাট VAT, ভি ভ্যালু, এতে অ্যাডেড, টি হচ্ছে ট্যাক্স। এটাকে বাংলায় বললে মূসক বলা হয়। মুতে ম দীর্ঘকার অর্থাৎ মূল্য, দন্তস্ব হচ্ছে সংযোজন, ক হচ্ছে কর। অর্থাৎ প্রশ্ন আসবে এরকম তোমাদের MCQ প্লাস CQ-তে তো কোশ্চেন আসবে। ক্রয় এবং বিক্রয়ের সাথে সব সময় ব্র্যাকেটে দেখবে তোমরা ভ্যাট অন্তর্ভুক্ত করে দেওয়া আছে। এবং বইয়ে যে সমন্বয়ের সমাধানের কথা বলা আছে, আমরা মূল বইয়ে যেগুলো বলেছিলাম ওখানে তোমরা দেখবে ভ্যাট নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। এবং ভ্যাট চলতি হিসাব কোথায় যাবে, প্লাস হবে না মাইনাস হবে, দায়ের দিকে যাবে, আয়ের দিকে যাবে, সম্পদের দিকে যাবে, সব কিছুই তুমি ডিটেইলে জানতে পারবে যদি তুমি মনোযোগ দিয়ে বইগুলো দেখে থাকো। স্টুডেন্টরা, তোমাদেরকে আমি আবারও তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা, সবাইকে ধন্যবাদ।